রাজনৈতিক প্রতিহিংসায় কারো প্রাণ গেল, আপনারা সড়কে আন্দোলন দেখবেন প্রতিবাদ। একই সাথে উল্লেখ করার প্রয়োজন বোধ করছি, সেটা সড়ক দুর্ঘটনার কারণে হোক বা যে কারণে হোক, কোনো দুর্ঘটনায় কারো পঙ্গুত্ব বরণ করলো, কোনো পরিবার নিঃস্ব হলো, আমরা সেখানে সংশয় প্রকাশ করি, সেখানে উদ্বেগ জানাই, এবং সেটা হওয়াই উচিত। প্রতিবাদ বলেন, সংশয় বলেন, উদ্বেগ বলেন, সেটা কেন হবে না? কেননা প্রত্যেকটা প্রাণের, প্রত্যেকটা জীবনের নিশ্চয়ই মূল্য রয়েছে এবং আমরাও সেটা বিশ্বাস করি। কিন্তু তিন বেলা যে খাবার খাচ্ছি আমরা, আমাদের হাত দিয়ে যে খাবারে বিষ যাচ্ছে তিন বেলা পেটে, এবং যে কারণে প্রাণহানি ঘটছে, সেই প্রাণহানির সংখ্যার হিসেব কতজন রাখছি আমরা, এবং সেটা কি সংশয়ের বিষয় নয়? সেটা নিয়ে কি আলোচনা হওয়ার দরকার নাই? সেই জায়গা থেকে, সেই আক্ষেপ থেকে, সেই দুঃখ থেকে বা সেই সংশয় থেকে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। স্বাগত জানাচ্ছি মিট দ্য পিপল এই আয়োজনে। আপনারা রয়েছেন চ্যানেল 24-এর পর্দায়, সঞ্চালক আমি রয়েছি, আমি রহমান রাশেদ। এবং এই বিষয়ে কথা বলতে, খাদ্যে বিষ এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন অতিথিকে। আমার হাতের ডান পাশে রয়েছেন জনাব মাহবুব কবির মিলন, তিনি সাবেক অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং তিনি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং একই সাথে আমার হাতের বাঁ পাশে রয়েছেন ডক্টর আব্দুস সালাম, তিনি অধ্যাপক রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং একই সাথে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে বিষয়ে আমরা আলোচনা শুরু করতে চাই, খাদ্যে বিষ, আপনারা জানেন, আপনারা দেখেছেন সংবাদে, আপনারা ফেসবুক পোস্টেও দেখেছেন, এবং একই সাথে আমরা অনেক প্রতিক্রিয়া লক্ষ্য করেছি এবং দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে অনেক মানুষ তারা সংশয় রাখছেন, এবং একই সাথে অনেক প্রশ্ন রয়েছে সরকারের প্রতি বা উক্ত কর্তৃপক্ষের প্রতি। আমরা আমাদের এই আয়োজনে, পুরোটা আয়োজন জুড়ে আমাদের সম্মানিত অতিথি দুজনের কাছ থেকে এই নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমি আলোচনা শুরু করতে চাই জনাব মাহবুব কবির মিলন, আপনার কাছে শুরুতে যাব। খাদ্যে বিষ, জীবন ঝুঁকিতে রয়েছে, আমরা ঝুঁকির কোন মাত্রায় অবস্থান করছি সেটা জানতে চাইব। ধন্যবাদ আপনাদেরকে, চ্যানেলকে, আমাকে বা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এটা খুব ব্যাপক একটা ব্যাপার এবং একটা ব্যাপক বিষয়। স্বল্প সময়ে হয়তো খুব খুব মানে সংক্ষিপ্তভাবেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন, এটা খুব মারাত্মক একটা খারাপ পর্যায়ে। আমরা মানে বিয়ন্ড দ্য লিমিট, আমরা সেই লিমিট একেবারেই পার হয়ে গিয়েছি বহু আগে। আমাদের প্রত্যেকটা খাদ্যে, প্রতিটা খাদ্যে আমরা একেবারে ঘুম থেকে উঠে, এগুলো কিন্তু মুখের কথা নয়, এগুলো কিন্তু রিপোর্টেড, রিসার্চ হয়েছে, টেস্ট হয়েছে, বিজ্ঞান ভিত্তিক গবেষণা আছে, গবেষণাপত্র আছে। তো এগুলো নানান সংস্থা বা সরকারি সংস্থা বা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও করা হয়। তো আমাদের একেবারে ঘুম থেকে উঠে যে আমরা যা খাবো বা যা আমরা মুখে দেব, সেখান থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত আমরা আমাদের যে বয়স ভেদাভেদে, একেবারে বাচ্চা থেকে শুরু করে আমরা যারা একেবারে অ্যাডাল্টেড মানে একদম খুব বয়স্ক পর্যায়ে আছি, প্রত্যেকের খাবারে, প্রত্যেকটি খাবারেই অ্যাডাল্টেশন, কেমিক্যাল কন্টামিনেশন, এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ জিনিস। দেখেন, একটা পচা বাসি বা ধরেন আনহাইজেনিক একটা খাদ্য আর কেমিক্যাল অ্যাডাল্টেশন কিন্তু মারাত্মক ক্ষতিকারক। আমার একটা আনহাইজেনিক একটা খাবার খেলে আমার বড়জোর পেট খারাপ হতে পারে, কথার কথা ধরছি। কিন্তু ওই খাবারটাতে যদিও এটাও ক্ষতিকারক, কারণ আমার আইনে বা বিশ্বের সব আইনেই আনহাইজেনিক কোনো প্রোডাক্ট থাকতে পারবে না, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, এমন যে আপনি তাদের টেবিল, একটা সাপোজ একটা রেস্টুরেন্টের টেবিলকে ওই ওদের সোয়েপ করার ওদের আছে, মানে স্ট্রিপ আছে, যে এরকম টান দিলেই দেখা যায় বা দেখতে পারে তারা সেখানে জীবাণুনাশক ব্যবহার, জীবাণু আছে কিনা। এটা একটা উদাহরণ মাত্র। তো সেখানে আমাদের প্রত্যেকটা আইটেমে যদি আমরা, অনেকেই বলে এইটা, মানে সমস্যা হচ্ছে যে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি না আমরা। এই গুরুত্বটা দিতে হবে সরকারি পর্যায় থেকে, সরকারি সংস্থাগুলো। কারণ আপনি ফুড সেফটি এস্টাবলিশ করা পৃথিবীর প্রত্যেকটা দেশেই দেখবেন একটা অত্যন্ত শক্তিশালী এবং স্বাধীন ফুড সেফটি অথরিটি আছে। এখন দেখেন, যদি গবেষণা করে যারা, বিভিন্ন এজেন্সিগুলো করে, বিভিন্ন ইউনিভার্সিটি করে, শিক্ষা প্রতিষ্ঠান করে, যেমন এই যে লাস্ট আমাদের একেবারে রিসেন্ট যে ঘটনাটা, মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টের যে কাহিনীটা, অ্যাসডো একটা অর্গানাইজেশন আছে, তারা করেছে। তো
তো এটা নিয়ে প্রচণ্ড ভাইরাল হলো যে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টে পক্ষে বিপক্ষে হিউজ প্যানিক ক্রিয়েট তো হয়েছে। প্যানিক মানে কিন্তু ফলসিফিকেশন নয়, প্যানিক আতঙ্কিত হতে পারি আমি, সত্য নিউজ থেকে কিন্তু আমি আতঙ্কিত হতে পারি, হওয়াটাই স্বাভাবিক। তো এই চ্যাপ্টার বাদ দিয়ে দেখেন অ্যাজডো তার আগে চা করেছিল, চায়ে তারা ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, তারপরে এই যে আমরা যে বাংলাদেশের চা খাই, এবং হেভি মেটাল পেয়েছে। তার আগে তারা ঢাকা ওয়াসার পিফাস পেয়েছে ওয়াসার পানিতে, ফরএভার কেমিক্যাল, এটাও কিন্তু কখনো যাবে না, এরও কাজ হচ্ছে ক্যান্সার ক্রিয়েট করা। তো তাহলে দেখেন মজার বিষয়, দেখেন অ্যাজডোর আগের রিপোর্ট দুইটাও প্রকাশিত করেছে, তারা প্রকাশ করেছে সাংবাদিক সম্মেলন করেই, কিন্তু কোনো রকম আওয়াজ কোনো দিক থেকে হয়নি। যদিও আমি লিখেছিলাম আমার ফেসবুক পেজ, ওই রিপোর্ট দিয়ে আমি অনেকবার লিখেছি, পিফাসের কথাও বলেছি, চায়ের কথাও বলেছি। এবং মজার বিষয় হচ্ছে সরকারিভাবে আর কেউ এখন এই যে টুথপেস্টে যে করা হলো, তা টুথপেস্টে করা হওয়ার পরে ভাইরাল হওয়ার পরে সরকারি এজেন্সি এখন বলছে, যেমন বিএসটিআই বলেছে যে আমরা একটা তদন্ত কমিটি করব, তারা বিজ্ঞপ্তিও দিয়েছে এবং বলেছে যে বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা করব। ইটস ওকে, বিজ্ঞান ভিত্তিকভাবে তো হবে। অ্যাজডো যেটা করেছে নিশ্চয়ই অবৈজ্ঞানিক উপায়ে তারা একটা টেস্ট করেনি। হ্যাঁ, তাদের প্লাস মাইনাস হতে পারে, তো সেটা আমি তখনই ডিফেমেশন করব বা ডিফেইম করব তাদের, যে আপনাদের রেজাল্ট ঠিক না, যতক্ষণ পর্যন্ত আমি আরো 10টা টেস্ট না করব, 10 বার দেশে বিদেশে পাঠিয়ে যতক্ষণ পর্যন্ত আমি না করব, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না অ্যাজডো অর ঢাকা ইউনিভার্সিটি অর শেরেবাংলা অর কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ তারা বা সোয়েন্সো তারা এই রিপোর্টগুলো সঠিক করেনি। আমাদের ছেলেমেয়েরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রচুর রিসার্চ করে ফুড নিয়ে, প্রচুর। এবং আমি এইটা ফলো করি 2017 সালে যখন জয়েন করলাম তখন থেকে, এই জার্নালগুলো, রিসার্চ পেপারগুলো আমি ঘেটে ঘেটে বের করতাম। কিন্তু এই কাজটা কোনো সরকারি সংস্থা কখনো করে না, এখনো করছে না। মানে এটা কেন করে না? করতে আগ্রহ দেখান না, না কি? মানে আপনার অভিজ্ঞতা বা এই প্রেসার সামলাতে পারবে না তারা। এইটা যদি ভাইরাল না হতো, যে যেমন ধরেন টুথপেস্ট ভাইরাল হয়েছে বলে মহামান্য আদালত থেকে, মানে হাইকোর্ট থেকেও একটা তদন্ত কমিটি করা হয়েছে। তো দেখেন ভাইরাল হয়েছে বলে দুই দিক থেকে রেসপন্স পাওয়া গেল, হাইকোর্ট এবং মানে আইন আর সরকারি সংস্থা বিএসটিআই। তো তার আগেও তো চা পাতায় করা হলো, ইয়ে করলো, তরল দুধ বা গুঁড়া দুধ এর আগে পাওয়া গেছে, আরো আগে হিউজ হয়েছে। তো সেটা নিয়ে ব্যবস্থা কি কেউ নিয়েছে? নেয়নি, যেহেতু এটা ভাইরাল হয়নি। তার আগে আপনি যে বলছিলেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক গবেষণা হচ্ছে এটা নিয়ে, একটু আপনার কাছে একটু সময় চেয়ে নেই। ডক্টর আব্দুল সালাম এখানে রয়েছেন, একটু জানাবেন যে এরকম যখন কোনো ঘটনার সামনে আসছে আমাদের, সেখানে অনেক সময় দেখা যায় যে উক্ত কর্তৃপক্ষ এটাও বলে যে উদ্বেগের কারণ নাই। এখানে কথা হচ্ছে যে এই বিষয়গুলো যখন সামনে আসে, আসলে যে ঝুঁকির কথা আমরা বলছি আজকের আয়োজনে, সেই ঝুঁকিটা আসলে কতটা গুরুতর, এক। দুই নম্বর হচ্ছে যে এই যে বাংলাদেশের যে ল্যাব টেস্টের কথা বলা হয় বা গবেষণার কথা বলা হয়, সেটা যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা, নাকি সেখানেও আসলে লোকবলের সংকট আছে বা ফান্ডিং এর প্রবলেম আছে, এটা কি বলেন? ধন্যবাদ আপনাকে। খাদ্য ছাড়া তো আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। খাদ্য আমাদের ডেলি, আপনি বলেন 3 বেলা আমরা 3 টাইমস আমরা খাদ্য নেই বা নিতে হয়। এখন এই খাদ্যটা আমরা ছোটোবেলায় শুনছি সুষম খাদ্য হইতে হবে এবং একটা ভেজালমুক্ত খাদ্য হইতে হবে, কিন্তু আমাদের আনফর্চুনেটলি আমাদের এমন এক সোসাইটিতে আমরা আছি যেখানে প্রতিটা খাদ্যই কোনো না কোনো রকমের ভেজাল ইচ্ছাকৃত মিশায় অথবা অনিচ্ছাকৃত। এখানে পুষ্টির ঘাটতি তো আরেক হিসাব, পুষ্টির ঘাটতি আবার অন্য হিসাব। সেখানে পুষ্টির মান কতটুকু সেটা আরেকটা দিক। আপনার প্রথম যে কোশ্চেনটা, যে আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা সিরিয়াসলি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কেন? কারণ হলো আমাদের শরীর, আমাদের অ্যাভারেজ লাইফ টাইম এখন একটু বেড়ে গেছে, শুধু ভালো খাবার খাই, প্রোটিন ইনটেকটা একটু বাড়ছে, কিন্তু সেই প্রোটিন ইনটেক্টের মধ্যে আমাদের আবার ভেজাল আছে। তারপরে আমাদের যে ট্রিটমেন্ট ব্যবস্থা একটু বেটার হয়েছে, এই জন্য আমাদের শিশু মৃত্যুর হার কমেছে, সেটাও একটা শিশু মৃত্যুর হার কমেছে, কিন্তু সাথে সাথে এগুলো সাথে আছে। সেই জন্য আমাদের অ্যাভারেজ মানে লাইফ এক্সপেক্টেন্সি মানুষের যেটা আমরা বলি সেটা বাড়ছে। কিন্তু আমাদের খাদ্যে যে ভেজাল যে
যে তার থেকে যে রোগ মানুষের হচ্ছে, স্পেশালি ক্যান্সার বা অন্যান্য যে রোগগুলো হচ্ছে, সেটা প্রচুর বাড়তেছে। আপনি বাংলাদেশে যে ক্যান্সার রোগীর যে সংখ্যাটা যদি আপনি প্রতি বছর কী হারে বাড়তেছে সেটা যদি নেন, এটার দুইটা কারণ এত হারে বাড়তেছে। একটা কারণ হলো আমাদের পরিবেশ দূষণ, আর একটা হলো আমাদের খাদ্যে ভেজাল। এই দুইটা জায়গা থেকে কিন্তু এই রোগগুলো মানুষের হচ্ছে, এবং এখানে আমাদের প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্টে প্রয়োজন হচ্ছে আমাদের স্বাস্থ্য সমস্যার জন্য। তো খাদ্যে ভেজাল সম্বন্ধে আমি একটু বলি আপনাকে। খাদ্যে ভেজাল যেমন অনেক ধরনের আছে। একটা হেভি মেটালস হইতে পারে, অর্গানিক পলিউটেন্ট হইতে পারে, বিভিন্ন রকমের পলিউটেন্ট হইতে পারে। এটা তিনভাবে হিউম্যান সিস্টেমে ইন্ট্রোডিউস হইতে পারে। আমাদের স্কিনের সাথে ডার্মাল কন্ট্যাক্টটা একটু সবচেয়ে কম, আরেকটু হলো আমরা যখন খাদ্য নেই, মানে খাই সেটা, আরেকটু হলো আমাদের বাতাসের সাথে আমাদের হিউম্যান সিস্টেম আসতে পারে। তিনটা জায়গায় তিনভাবেই যেখানেই আসুক না কেন, স্পেশালি যখন আমরা খাই সেখানেই বিরাট একটা অংশ শরীর থেকে চলে যায়। আর হিউম্যান সিস্টেমের একটা পাওয়ার আছে, বিভিন্ন রকমের ভেজাল যতই দেন না কেন তার বিরাট একটা অংশ শরীর থেকে চলে যায় অটোমেটিক্যালি, কিন্তু তার সামান্য একটু অংশ শরীরে থেকে যায়। এই সামান্য একটু অংশই আস্তে আস্তে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ডিপোজিট হয় এবং ক্ষতি সাধন করে। এটা একটা দিক। আরেকটা হলো আমরা যখন কোনো কিছু ইনহেল করি, আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে যায়, সেটা একটা ডাইরেক্ট আমাদের লাঙে যায় এবং সেখান থেকে আমাদের ফুসফুসে চলে যায়, সেই একটা মাধ্যমে আমাদের শরীরে ঢুকে দেয়। এই দুইটা ওয়েতেই সিরিয়াসলি আমাদের শরীরে আসে এবং আমরা বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হই। উনি একটা শব্দ বলছিলেন ফিফাস, খুবই ইম্পর্টেন্ট কেমিক্যালস, খুব বেশি গবেষণা বাংলাদেশে নাই। হয়তো আমাদের ইয়েতে মাটি বা অন্যান্য খাদ্যের মধ্যে খুব একটা স্টাডি আমার চোখে পড়ে না। বাতাসে তো নাই কীরকম ফিফাস আছে, কিন্তু প্রচুর পরিমাণে ফিফাস কন্টামিনেশন আমাদের এই দেশে। যে কঠিন কঠিন যে নামগুলো রাসায়নিকের, সেগুলো আসলে সাধারণ মানুষ বুঝেও না, অনেক সময় আমরাও আসলে জানি না। কিন্তু আপনাদের পর্যবেক্ষণ কি বলে যে এই বিষয়গুলো তো আগে ছিল কি, নাকি এখন নতুন করে আবিষ্কার হয়েছে, বা কিভাবে এই কন্টামিনেশন হচ্ছে? হ্যাঁ, আসলে হয় কি, আমাদের লাইফ দিন দিন মডার্ন লাইফে আমরা অভ্যস্ত হইতেছি, এবং যত মডার্ন হইতেছি, যত ইনস্ট্রুমেন্টাল হইতেছি, যত মোর টেকনোলজি ডিপেন্ডেন্ট হইতেছি, এইসব জিনিসগুলো তত বেশি বেশি আসতেছে। আর আগে দেখেন আমরা কিন্তু অত ডিন্যাচারাল ছিলাম না। মানুষ সকালে রান্না করতো, দুপুরে খেয়ে ফেলতো। এখন কিন্তু সেটা আবার প্রথমে বাজার থেকে অনেক দিন ফ্রিজে রাখে, তারপর ফ্রিজ থেকে বের করে সেটাকে রান্না করে তারপর খায়। এবং এই প্রসেসটা অনেক লম্বা। আগে মানুষ অনেক বেশি ফ্রেশ খাবার দাবার করতো, কিন্তু এখন তা না। এখন রান্নার পরও ফ্রিজে রাখে, আগেও ফ্রিজে রাখে, এবং ফ্রিজও বিভিন্ন রকমের ঠান্ডা করার জন্য বিভিন্ন রকমের কেমিক্যালস ইউজ করে। আমি নাম আপনাকে নাই বললাম, সেখানেও কিন্তু কন্টামিনেশন, ফুড কোয়ালিটি কমে যাচ্ছে। আমি আসলে আসল জায়গায় আসতে চাই। এই যে ফুডের যে ভেজালটা হয়, এটার জন্য মানে বিভিন্নভাবে হয়। যেমন একটা উদাহরণ আপনাকে দেই, আম নিয়ে খুব কয়েক বছর আগে অনেক কথাবার্তা হয়েছিল। রিলেটিভলি কম মেচুর্ড আমকে পাকানোর জন্য এক ধরনের ওষুধ ব্যবহার করতো। তারপরে সেটা যখন নিয়ে আসতো, সেটাকে আবার প্রিজার্ভ করার জন্য আরেক ধরনের মেডিসিন ইউজ করতো। এটা হয়তো আগে ছিল না। আপনি যে কথাটা বললেন, এগুলো কিন্তু রিসেন্ট ডেভেলপমেন্ট। আপনি কলার কথা বলবেন, ঠিক একই জিনিসের বিভিন্ন ফল আপনি দেখবেন যে একটা আপেল আপনার বাসায় রেখে দিচ্ছেন, 1 মাসও সে নষ্ট হচ্ছে না, তার মধ্যে কোনো রকমের ওয়াক্সিং বা কেমিক্যালস ব্যবহার করা হচ্ছে। তো এই জিনিসগুলো আগে ছিল না। আপনি আগে বলতে আমি বলি 50 বছর আগে বা 40 বছর আগে, গত 20 বছর ধরে যদি আপনি চিন্তা করেন, তাহলে এইসব জিনিসগুলো আমাদের নতুন ইন্ট্রোডিউস বা রিসেন্ট ইন্ট্রোডিউস। যত আমরা মডার্ন লাইফে অভ্যস্ত হচ্ছি, যত বেশি বেশি আমরা আমাদের নিজস্ব জিনিস রেখে বাইরের জিনিস আমরা নিচ্ছি, তখনই এই ভেজালগুলো বেশি আসতেছে। আর আরেকটা জিনিস উনি একটু পয়েন্ট বলছে, সেটা হলো যেটা আমরা যেই কাজের জন্য ব্যবহার করব, সেটা যাতে ওই জিনিসই হয়, সেটার মধ্যে যাতে ভেজাল না থাকে। যেমন আপনি ক্যালসিয়াম কার্বাইডের কথা আমরা বলি, কার্বাইড আমরা ইউজ করি পাকানোর জন্য, সেটা ক্যালসিয়াম কার্বাইডের একটা পরিমাণ মতো হইলে ঠিক আছে, কিন্তু এটা এত অপরিমাণ, মানে অত বেশি পরিমাণে ব্যবহার করা হয়, প্লাস এইখানে আবার ওইটার মধ্যে ভেজাল থাকে। দুই ধরনের সমস্যা আমাদের এখানে আছে। সেকেন্ড কোশ্চেনে কি আসবো না পরের রাউন্ড? না, এটা এই প্রসঙ্গে আমি একটু জনাব মাহবুব কবির মিলন আপনার কাছে আরো একবার যাই। আপনি বলছিলেন যে আপনি যখন দায়িত্ব পালনকালে ছিলেন, তখন আপনি এই যে রিসার্চের কথা বলছিলেন, যে এই গবেষণাগুলো নিয়ে আপনি এগুলো দেখেছেন বা কাজ করেছেন, এখানে বাংলাদেশে বলতে গেলে ফুড সেফটি অথরিটি রয়েছে, বিএসটিআই এর অনুমোদন ছাড়া তো কারো ব্যবসা করার কথা না। তো সেই জায়গায় যখন কেউ ইম্পোর্ট করছে প্রোডাক্ট, অথবা বাংলাদেশেই সেটা উৎপাদিত হচ্ছে, সেই ক্ষেত্রে এই সংস্থাগুলো কিভাবে কাজ করছে? তাহলে তাদের
প্যাকেটে সিল নিয়েই তো মার্কেটে আসছে। যেমন কিছুদিন আগে একটা ব্রেড নিয়ে কথা, সেটাও হাইকোর্ট পর্যন্ত গেছে। ইস্ট বেকার্স। জি জি, সেটা বলা হচ্ছে যে 1 মাসের উপরে মেয়াদ দিচ্ছে, এবং আপনিও দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছেন। এগুলো তো সিল নিয়ে ব্যবসা করছে নাকি? হ্যাঁ, আমি মানে এটা আমাদের জন্য দুঃখজনক, যেহেতু আমি 30 ইয়ার্স সার্ভিস করেছি, আমি দেখেছি, এবং আমি সবসময় বলি যে এই দেশ, ওপেনলি বলি আমি, যে এই দেশ ধ্বংসের জন্য অন্যতম দায়ী হচ্ছে আমরা সরকারি কর্মকর্তারা, নাম্বার 1 ডেফিনেটলি। তো দেশ চালায় কারা? সরকারি কর্মকর্তারাই। রাজনীতির পরে সরকারি কর্মকর্তা প্রত্যেকটা লেভেলে। তাহলে পলিসি মেকার ডেফিনেটলি যদি পলিসি মেক করে অ্যান্ড ইমপ্লিমেন্ট করে, তাহলে যদি ভালো গৌরবের বিষয় হয়, তাহলে সরকারি কর্মকর্তার কাছে আচ্ছা, যাবে। পলিসি তো আছে না? পলিসি আছে, আইন আছে, আচ্ছা তো হ্যাঁ, তা আছে। সেটা কি যথেষ্ট? মানে আপনার কাজ করতে গিয়ে কি যেটা আছে সেটার 1/4 এক্সারসাইজ করা হয় না। আচ্ছা, এবং যেটা আমি বলছিলাম যে সরকারি কর্মকর্তারা দেখেন এখন, তাহলে ধ্বংসের দায়িত্বটাও নিতে হবে। তো ফুড সেফটির কাজ 16 সাল থেকে যখন আমি করেছি, এবং টিল নাও আজকে পর্যন্ত এখানে এসেছি এই সেফটি নিয়ে কথা বলতে, অনেক সবাই জানেন যে আমি কিভাবে ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই যে সরকারি সংস্থাগুলো বিএসটিআই করে কিন্তু স্ট্যান্ডার্ড, জি, এটা অনেকে বোঝে না, গুলায় ফেলে। হ্যাঁ। স্ট্যান্ডার্ড অ্যান্ড সেফটি প্যারামিটার কিন্তু আলাদা আলাদা হবে। স্ট্যান্ডার্ড আমি যেটা সহজ উদাহরণ দিয়ে বলি, যে দুধে কতটুকু পানি থাকতে পারবে, এইটা দেখে বিএসটিআই। অর্থাৎ Suppose। সেটা হচ্ছে ভেজাল। হ্যাঁ, সেটা হচ্ছে ভেজাল, বা কতটুকু ক্রিম থাকতে হবে। কিন্তু ওই দুধে যদি হেভি মেটাল থাকে, সেটা হচ্ছে সেফটি প্যারামিটার। হ্যাঁ। সেই দুধে যদি কীটনাশক রেসিডিউ থাকে, সেটা হচ্ছে সেফটি প্যারামিটার। ওখানে যদি আফলাটক্সিন থাকে, সেফটি প্যারামিটার। ওখানে যদি পিফাস থাকতে পারে। আপনি ধরেন যে দুধ নিলেন, এখন ওখানে যদি আমি নদীর পানি দেই বা একটা খারাপ পানি দেই, ওখানে তো ধরেন কথার কথা যে পিফাস আছে, যেটা স্যার বললেন। পিফাসটা কিন্তু দিন যত যাচ্ছে কমপ্লিকেসি তত বাড়ছে, এবং ততই নতুন নতুন আইটেম অ্যাড হবে, প্যারামিটার অ্যাড হবে। এটা পরিবেশের কারণেই আপনাকে যুদ্ধ করতে হবে এই নতুন প্যারামিটার দিয়ে। কিন্তু আমরা সরি টু সে, আমরা 100 বছর পিছনে পড়ে আছি উন্নত বিশ্বের থেকে, 100 বছর পিছনে। আমি একটা উদাহরণ দিই ছোট্ট। সকালবেলা দেখলাম আমেরিকার কোন এক লেকে এই মাগুর মাছ, যেটাকে ওটা ক্যাটফিশের মধ্যে ছবি দিয়েছে, এখানে কালো কালো দাগ। ওরা 4th টাইম পেয়েছে এইটা, আচ্ছা। যে এই ক্যাটফিশে এই কালো কালো দাগ পাওয়া যাচ্ছে। তারা টেস্ট করে দেখছে এটা সংক্রামক ক্যান্সার সেল। সেটা মাছের ক্যান্সার ভিতর। কিন্তু সংক্রামক নয়, আচ্ছা। এই মাছের থেকে অন্য মাছে যাচ্ছে। আচ্ছা, তারা এখন এটা নিয়ে রিসার্চ শুরু করেছে, এটাকে হাউ টু উইপ আউট, এবং মানুষের পেটে গেলে সেই সংক্রামক আবার ক্যান্সার সেল মানুষের শুরু হয় কিনা, তাদের রিসার্চ স্টেজটা দেখেন। আর আমার নদী তো গোটাই গেছে পলিউশনে, আমার মাছ বা আমার প্রোটিন সোর্স গোটাই গেছে পলিউশনে, কিন্তু আমাদের কোনো রিসার্চ নেই। রিসার্চ বলতে ইউনিভার্সিটিগুলো করছে, গবেষণা প্রতিষ্ঠানগুলো করছে, কিন্তু আমার একটা সরকারি অথরিটি, আমরা একটা রিসার্চ, আমার মজা আছে সেখানে। রিসার্চ বেসড ফুড সেফটি অথরিটি কিছু কাজ করছে, কিছু ফান্ড দেয়, ইউনিভার্সিটিকে ফান্ড দেয়, থ্রো করে যে তোমরা একটা আইডিয়া দাও, আমরা টাকা দেবো, 10-20 লাখ টাকা করে দিচ্ছে, তারা হয়তো রিসার্চ করে করে দিচ্ছে। এই পর্যায়ে আছে, শুধু এইটুক পর্যায়ে, নট ইমপ্লিমেন্টিং, কোনো কিছু নেই। এখন আমরা যদি ধামাচাপা দেই, বা আমরা যদি বলি যে ধরেন অনেকে বলছে প্লাস্টিক বোতল ব্যবহার করি, পানির মধ্যে থাকতে পারে এই আপনার মাইক্রোপ্লাস্টিক। জি। আচ্ছা, তেলে থাকতে পারে, বটল জারে প্লাস্টিকের মধ্যে ব্যবহার করি, সবই ঠিক আছে। তাহলে প্লাস্টিকের মধ্যে ব্যবহার করলে, ও যদি প্লাস্টিক খাদ্যের মধ্যে রিলিজ করে, ওই পানি বা ওই তেল বা ওই খাদ্য উপকরণ কয়দিন পরে ওই প্লাস্টিকটার থেকে রিলিজ করা শুরু করলো, এইটা কিন্তু রিসার্চ করার দায়িত্ব সরকারের। এবং সে পেট বোতল, সে ওই খাদ্য উপকরণ আপনার ফুড গ্রেড বোতলের মধ্যে দিল কিনা, এই রিসার্চটাও করবে কিন্তু সরকারি এজেন্সি। এখন বিএসটিআই স্ট্যান্ডার্ড, বিএসটিআই সিল মারছে, আমরা নিরাপদে খাই। আমি বিএসটিআইকে বহুবার প্রশ্ন করেছি, সিল দেওয়া, আমি তো জানি তারা যেভাবে তারা আমাকে উত্তর দিয়েছে 2 পৃষ্ঠা, আমি শুধু একটা লাইন লিখেছিলাম, আপনার সিল দেওয়া মানে খাদ্য নিরাপদ কিনা। তারা 2 পৃষ্ঠা উত্তর দিয়েছে, আমি এখনো পড়ি নেই, আমার পড়ার দরকার নেই, কারণ আমি জানি যে শুধু স্ট্যান্ডার্ড সেফটির একটা ক্ষুদ্র অংশ। এবার একটা মজার কথা বলি,
যে কারণে আমার ফুড সেফটি কখনো এনশিওর হবে না এই দেশে। সারা পৃথিবীতে করে ফেলছে ওরা। সেফ স্ট্যান্ডার্ড অ্যান্ড সেফটি এক অথরিটি, তারা স্ট্যান্ডার্ড দেখে, তারা পরীক্ষা করে, তারা সিল দেয়, এক অথরিটি সারা পৃথিবীতে। আচ্ছা, ইন্ডিয়ায় আমার পার্শ্ববর্তী দেশে ওদের স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ আমাদের মতোই ছিল, স্ট্যান্ডার্ড আলাদা, ফুড সেফটি আলাদা। পরে ওরা বোধহয় 5-7 বছর হয়েছে, সেই সময় 17-18 বা তারা আগে পরে তারা দুই অথরিটিকে এক করেছে, FSSI নাকি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ওদের একসাথে করেছে। তারা নির্দ্বিধায় করে ফেলেছে দুইটা কর্তৃপক্ষকে। আমি একটু চ্যালেঞ্জ দিতে চাই জাতিকে এবং সরকারকে, আমার এই বাংলাদেশে এই বিএসটিআই এর এই পোর্শনটা, খাদ্যের পোর্শনটা ফুড সেফটির সাথে একীভূত করে একটু দেখান আমাদেরকে। না, করাটা কি খুব কঠিন মনে করছেন? মানে এখানে বাধাটা কোথায় দেখেন আপনি? এটা আমি খোলামেলা বলবো, আপনার পরামর্শের খোলামেলাই বলি, পরামর্শের জায়গায় আমি জানতে চাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরকারের কাছে বা জনগণের কাছে, ক্ষমা চেয়ে বা সরকারি অথরিটির কাছে। বিএসটিআই কখনোই দেবে না কোনো আর একটা সংস্থা একীভূত হতে। বিএসটিআই মন্ত্রী চাবে নো, এটা আমার আন্ডারেই থাকুক, আমার গ্রিপে থাকবে। ফুড সেফটি অথরিটি চাবে যে মানে যে মন্ত্রী বা মন্ত্রণালয়, তিনি চাবেন নো, এইটা আমার গ্রিপে থাকুক। তাহলে একটা প্রশ্ন করি, যে এইটা দুইটা সংস্থা যদি আলাদাও কাজ করে, স্বাধীনভাবে করে এবং পূর্ণ শক্তিমত্তা নিয়ে করে, তাহলেও কি দুজনের মধ্যে সমন্বয় করে কাজটা কি সঠিক না, হবে না, নেভার, নেভার। আচ্ছা, আমি যখনই ধরেন পূর্ণ মাত্রায়ও যদি করে, বিএসটিআই আইন আলাদা, তাদের প্যারামিটার আলাদা। এখন আপনি একটা কথা হতে বলতে পারেন, যেটা বিএসটিকে আমি অনেকগুলো মানে বিডিএস স্ট্যান্ডার্ড সংশোধন করার জন্য, মানে আপডেট হালনাগাদ করার জন্য অনেকগুলো আমি স্ট্যান্ডার্ড দিয়েছি, আমি জানি না তারা করবে কিনা। এখন কথা হচ্ছে, যদি কেউ বলে ওকে সেফটি প্যারামিটারও তাকে দেখুক, এই চায়ের মধ্যে হেভি মেটাল আছে কিনা, বা দুধে হেভি মেটাল আছে কিনা, পিফাস আছে কিনা, কেমিক্যাল কন্টামিনেশন আছে কিনা, আফলাটক্সিন আছে কিনা, সো অ্যান্ড সো, তাহলে বিএসটিআই যদি সব দেখে সিল দেয়, তাহলে ফুড সেফটি অথরিটির ফাংশনটা কি থাকবে? তাহলে এই অথরিটির প্রয়োজনই নেই। প্রয়োজন আছে এখন, কারণ ফুড সেফটি অথরিটির আরো অনেক ফাংশন আছে, কৃষি নিয়ে তাকে কাজ করতে হয়। এই যে কীটনাশক, যেটা আমরা এখন যুদ্ধ করে এখন মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় এটা নিয়ে লাগে, কারণ আমার চেইনটাকে নষ্ট করছে এই মেইনলি। স্যার যেটা বললেন যে বাতাস থেকে, ব্যাটারি থেকে আসতে পারে কন্টামিনেশন খাদ্যে, তারপরে বর্জ্য থেকে আসতে পারে, শিল্প বর্জ্য, ওটা একেবারে ক্ষুদ্র পার্ট। মেইন পার্টটা হচ্ছে এগ্রি বেসড, মানে ফুড সেফটি চেনের 80% নির্ভর করে অ্যাগ্রো বেসডের উপর, সেটা আবার নির্ভর করছে কীটনাশক এবং রাসায়নিক সার। অর্থাৎ এই যে যত সমস্যার কথা আমরা আলোচনা করছি আজকের এখানে, সেখানে আপনি মনে করছেন যে এটার অন্তত 80% আসছে হচ্ছে কৃষি থেকে? ডেফিনেটলি। আচ্ছা, ঠিক আছে। এবং এইটা নষ্ট হচ্ছে, কৃষিটা নষ্ট হচ্ছে আবার ইমপিওর কীটনাশক থেকে আমদানি, যেটা হয় একদমই প্রমাণিত, কারণ আমরা মিটিংয়ের পর মিটিং করছি। বর্তমান সরকার এটাকে খুব গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়, অসংখ্য ধন্যবাদ যে উনি এটাকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। তো এভাবে যদি উনি এগিয়ে যান, তাহলে কীটনাশকটাকে যদি আমরা পিওর করতে পারি, রাসায়নিক সারটাকে যদি পিওর করতে পারি, ফুড সেফটি চেনটা, এবং আমরা যদি আমদানি নির্ভর, কারণ আমদানিগুলোতেই দেখা যাচ্ছে এগুলো, আমদানি নির্ভরতা কমিয়ে যদি ঔষধ শিল্পের মতো আমরা যদি দেশে ভালো মানের কীটনাশক আমদানি করে রপ্তানি করতে পারি, এটাও সরকারের প্ল্যানে আছে, তাহলে এই সমস্যাটা কমে যাবে। তো কাজে হোয়াট অ্যাবাউট প্রোটিন সোর্স, লাইভ স্টক, সব কিছুর মধ্যে হেভি মেটাল, সব কিছু অ্যান্টিবায়োটিক রেসিডিউ, মুরগি, তারপরে ডিমে হেভি মেটাল, মুরগিতে হেভি মেটাল, মাছে মারাত্মক হেভি মেটাল, তারপরে আপনার কীটনাশক রেসিডিউ পাওয়া যাচ্ছে মাছে, অনেক টেস্ট হয়েছে এরকম। তাহলে আমাদের সোর্সগুলো দেখেন কতটা ভয়াবহ অবস্থায় আছি আমরা। যদি ঢাকার বাতাসে হেভি মেটাল নেই শরীরে, এটা অনেকেই বলে, আপনি ঢাকার বাজার থেকে টেস্ট করেছেন, ও তো আমার পলিউটেড, তো আমার ওয়েদার, আমার এনভায়রনমেন্ট, ওকে নো প্রবলেম। তো চলেন একটু আমরা চরে যাই, তিস্তা নদীর পাড়ে একটা চর থেকে মাছ কালেক্ট করি, সেখানে একটা জমি থেকে ফসল কালেক্ট করি, যেখানে তার 50 মাইল বা 100 কিলোমিটারের মধ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই। দেখি তো আমরা সেখানকার ফসল, দেখি তো আমার সেখানকার মাছ, মুরগি, ডিম, দেখবেন সেম একটা টেস্টে শেরে বাংলা করেছে, সেটাকে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে, এই সুন্দরবনের মাছে ক্যাফেইন। জি, হাউ ফানি ইট ইজ।
সুন্দরবনের নদীর মাছে ক্যাফেইন গেল কি করে? এখন হয়তো আমরা একটু হাসাহাসি করেছিলাম তাদেরকে নিয়ে, তো এরকম কথা হলো, আমরা বলা বলি করলাম যে আচ্ছা সুন্দরবনের মাছ এমন হতে পারে, আপনারা যে স্যাম্পলগুলো নিয়েছেন স্যার ভালো বলতে পারবে, নমুনায়ন যেটা, তো এমনও হতে পারে ওই জায়গায় কোনো ট্রলার বা কোনো স্টিমার বা কিছু যাওয়ার সময় হয়তো চা পাতা কিছু ফেলে দিয়েছে। ওকে, জি, জি। আমি সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, চা পাতা ফেলে দিয়েছে। এই চা পাতাগুলো যে মাছগুলো খেয়েছে, লাইকলি অর আনলাইকলি, সেই মাছটাই আপনি নমুনায়ন করে আপনি বলছেন ক্যাফেইন পেয়েছি। ওকে ওকে, মেনে নিলাম। তাহলে তুমি ভাই আমার বুড়িগঙ্গার মাছটা একটু দেখো তো ক্যাফেইন আছে কিনা, তুমি আমার তিস্তা নদী দেখো, ব্রহ্মপুত্র দেখো যে সেখানে ক্যাফেইন আছে কিনা। খাদ্যে যে হেভি মেটাল বা কীটনাশকের ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছে, একই সাথে কথা এসেছে যে অনেক গবেষণাও হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে গবেষণা, সেটা কি প্রপারলি স্ট্যান্ডার্ড মেনটেন করে বাংলাদেশে হচ্ছে কিনা, এবং সেটাও যদি হয়ে থাকে যে কীটনাশকগুলো খাবারের সাথে যাচ্ছে, যে হেভি মেটালগুলো যাচ্ছে খাবারের সাথে, সেটাতে মানব দেহে আসলে কীরূপ প্রভাব ফেলবে বলে বা ফেলছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আপনাকে আমি একটু গবেষণা নিয়ে বলি। জি। বাংলাদেশে অনেকগুলো ইনস্টিটিউট আছেন যারা এই বিষয়ে গবেষণা করেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয় করেন, এবং কিছু এনজিও আছে, উনি বারবার একটা এনজিওর নাম বলতেছিলেন, তারাও এইসব বিষয়ে গবেষণা করেন। সব গবেষণা যে একদম স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে হয় সেটা বলবো না, কিন্তু সব যে হয় না সেটাও আপনি বলতে পারবেন না। অনেক গবেষণাই আপনার কোয়ালিটি মেনটেন করা হয়। এই যে জার্নালের নাম বলছে, যখন জার্নালে কোনো কিছু পাবলিশ করতে যায় তখন ওটার প্রত্যেকটা স্টেপ কোয়ালিটি কন্ট্রোল করা লাগে। ডেফিনেটলি 100টা পাবলিশ হলে 2টা হয়তো আপনার কোয়ালিফাইড নাও হইতে পারে, কিন্তু বাকিগুলো তো কোয়ালিটি। যেমন কোনো কেমিক্যাল যদি আপনি আইডেন্টিফাই করতে হয়, তার একটা রেফারেন্স ম্যাটেরিয়াল লাগে। সেই রেফারেন্স ম্যাটেরিয়ালের সাথে তুলনা করে আমার যে এক্সিস্টিং যে স্যাম্পলটা নিলাম, আপনি একটা ডাটা শাক নিলেন বা আপনি মিল্ক নিলেন বা মিট নিলেন, যেই স্যাম্পলটা নিলেন তার মধ্যে কীরকম আছে সেটা, এবং এটা এক একটা ম্যাট্রিক্স বলে এদের একটা সিস্টেমকে, এক একটা ম্যাট্রিক্স হয়তো একটু কম বেশি থাকতে পারে, কিন্তু সেটাও ওই আপনার মেথডে বলে দেওয়া থাকবে। এবং মেথডগুলো এমন না যে সব আমাদের দেশে আবিষ্কৃত হয়েছে, এগুলো অলরেডি এস্টাবলিশড মেথড। আপনি এফডিএ এর কথা শুনবেন, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ, তাদের অনেক মেথড আছে, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক মেথড আছে, আর আমাদের নিজস্ব কিছু মেথড আছে। যখন আমরা কোনো কিছু পাবলিশ করতে যাই বা কোনো গবেষণা করতে যাই, তখন ওই মেথডগুলো ফলো করে আমরা কাজ করি। আর ডেফিনেটলি যদি কেউ নতুন মেথড আবিষ্কার করে বা নতুন মেথড নিয়ে কাজ করে, তারও অনেকগুলো মেথড ডেভেলপমেন্টের অনেক প্রসিডিউর আছে, সেগুলো ফলো করে। তো এইখানে আমার উত্তর হলো, আপনার যে 100% একদম কোয়ালিটি রিসার্চ হয় না বা কোয়ালিটি কাজ হয় না, এটা আমি বলবো না। অনেক কোয়ালিটি কাজ হয়। আগে হয়তো আরও কম হতো আমার মনে হয়, এখন অনেক মানুষ বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো ইম্প্যাক্টফুল জার্নালে পাবলিশ করে, যেটা অতীত আমি যখন স্টুডেন্ট ছিলাম তার চেয়ে অনেক 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 গুণ বেশি এখন হয়, কোয়ালিটি জার্নালে পাবলিশ হয়। সেকেন্ড কোশ্চেন আপনার ছিল যে আসলে এরা মানুষের শরীরে কীরকম ক্ষতি করে। হিউজ ক্ষতি। আপনি যেমন মেটাল, একটা যে কোনো একটা মেটাল, আপনি লেডের কথা বলেন বা আপনি ক্যাডমিয়ামের কথা বলেন বা ক্রোমিয়ামের কথা, মেটালগুলো খুবই অ্যাভেলেবেল, এবং একটা মাত্রা আছে যে মাত্রাটা আমাদের শরীরে প্রতিদিন সহ্য করতে পারে, তার চেয়ে বেশি পরিমাণে, এবং কোনোটা দেখা যায় 10 গুণ পরিমাণে বেশি, কোনোটা 20 গুণ পরিমাণে বেশি। এগুলা যখন যায় আমাদের শরীরে যে ইম্পর্টেন্ট অর্গানগুলো আছে প্রত্যেকটা এরা ধ্বংস করার চেষ্টা করে, এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগ হয়, আমাদের কিডনি ড্যামেজ হয়। আপনি দেখবেন যে কিডনি রোগীর সংখ্যা বাংলাদেশে এখন অনেক। এগুলা কেন হচ্ছে? আমাদের ফুড, এবং ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের অনেক বাড়তেছে। এগুলো সব কিছুই আমাদের যে শরীরের যে বিভিন্ন, মনে করেন প্রত্যেকটা মেটালেরই একটা ফাংশন আছে আমাদের। আপনি যদি মনে করেন এনজাইম শরীরে যেটা আছে, এনজাইমের 2টা কেমিস্ট্রির কথা, যেটা ফাংশনাল গ্রুপ থাকে, সেই ফাংশনাল গ্রুপে এই টক্সিক মেটালগুলোর সাথে সে বাইন্ড করে নতুন ধরনের একটা কম্পাউন্ড বা একটা সাবস্টেন্স বানায়। ওই আগের যে এনজাইমটা ছিল তার যে রোল ছিল, যে সে তার রোল ছিল যেন আমার আরেকটা অঙ্গকে সুস্থভাবে চালনা করবে, কিন্তু সে কিন্তু আর সেই জায়গায় নাই। সে কিন্তু এখন একটা নতুন কম্পাউন্ড, তার মানে তার এনজাইমের নর্মাল যে ফাংশন, সেই ফাংশনটা সে করতে পারে না। এখানে একটা ডিসঅর্ডার হয়। অনেক সময় অনেক মেটাল আছে যেটা হলো আপনার হাড়কে ক্রিসবি করে ফেলে, ভঙ্গুর হয়ে যায়। তারপর আপনার অনেক অ্যানিমিয়া হয়, বিভিন্ন রকমের রোগ মানুষের শরীরে হয়। এবং যে কেমিক্যাল, বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় গবেষণাগুলো হচ্ছে সেগুলো একদম দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ল মেনে বা ওই স্ট্যান্ডার্ড ফলো করে হচ্ছে,
সেটা কি বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো বা নিয়ন্ত্রক সংস্থাগুলো রয়েছে তাদের সাথে কি এক হয়ে এই কাজগুলো হচ্ছে? তারা কি এই গবেষণার কাছ থেকে সাহায্য নিচ্ছে বা তথ্য নিচ্ছে আপনাদের কাছ থেকে? হ্যাঁ, হয়তো কিছু কিছু যে উনি বললেন যে ভাইরাল যখন হয় তখন হয়তো তাদের কাছে জানা যায়, অথবা একটা দুইটা রেজাল্ট ওনাদের নিজস্ব ইন্টারেস্টে যায়। কিন্তু আমাদের এমন কোনো পলিসি এখন পর্যন্ত বাংলাদেশে নাই ইন্ডাস্ট্রি একাডেমিয়া বা ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট কিভাবে কাজ করবে। হয়তো গভর্নমেন্ট যেই সব অর্গানাইজেশনগুলো আছে বা যেই এজেন্সিগুলো আছে তারা কিছু ফান্ডিং কোনো সময় কোনো কাজের উপর দেয়, কিন্তু ডাইরেক্ট আমার রেজাল্ট ডিসিমিনেশন এবং পলিসি মেকাররা সেটা অ্যাকসেপ্ট করবে, এই ধরনের পলিসি ওয়েল এস্টাবলিশ পলিসি এখনো বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না, না। তাহলে এই যে উদ্ভূত পরিস্থিতিতে যে সমস্যার সমাধান নিয়ে আমরা বসছি এখানে কথা বলতে, সেই জায়গায় গবেষণা বলি বা একজন বিশ্ববিদ্যালয়ে যারা গবেষণায় কাজ করছেন বা আপনারা যারা পর্যবেক্ষণ করছেন, সেই জায়গা থেকে একটা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও যদি বলি, সেই জায়গায় আপনার পর্যবেক্ষণ কি, যে কোথায় এই জায়গায় ফাঁকটা থেকে যাচ্ছে? এগুলা ফাঁক অনেক দিক থেকে আমাদের ওই সিস্টেমটাই ডেভেলপ করে নাই। এটাকে আমরা এখন এই সরকার একটু বলতেছেন ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন। আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার সাথে স্ট্রং কোলাবোরেশন দরকার, এবং কোলাবোরেশন হইলেই তখন আমরা যে ইন্ডাস্ট্রি কী চায়, আপনি একটা ফুড ইন্ডাস্ট্রির কথাই বলেন, তার এই সমস্যাগুলো আছে, সে এগুলো ওভারকাম করতে পারতেছে না, সেই ইউনিভার্সিটির কাছে দিল, কারণ ইউনিভার্সিটির স্ট্রং ম্যান পাওয়ার আছে, নলেজ আছে, তারা এই বিষয়ে অভিজ্ঞ, বিভিন্ন অনেক দিন ধরে কাজ করেন, তার ওই সমস্যার উপর তারা কাজ করে একটা সমাধান দিবেন, সেই সমাধানটা ওই ইন্ডাস্ট্রি নেবেন, ইন্ডাস্ট্রি নিয়ে ইমপ্রুভ একটা প্রোডাক্ট সে বের করবেন। এই ধরনের মেকানিজম দরকার। আমি যদি এক শব্দ বলি, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান এভার, এটা আমার মনে হয়। এবং এইখানে সরকারের যে পলিসি মেকাররা আছে, কতগুলো অফিসের নাম উনি বললেন, প্রত্যেকটা অফিস কোনো না কোনোভাবে ইনভলভ থাকা উচিত। বাংলাদেশে যে গবেষণা কম হয়, কিন্তু একদম কম হয় সেটা আমি বলবো না। আমাদের যে সমস্যাগুলো এই দেশে আছে, খাদ্যে ভেজাল, আপনি দেখেন মিল্কের মধ্যে সমস্যা পাওয়া যায়, তারপরে চিকেনের মধ্যে সমস্যা পাওয়া যায়, চায়ের মধ্যে সমস্যা, যেটাই আপনি অ্যানালাইসিস করবেন না কেন সেটার মধ্যে, শিশু খাদ্যের মধ্যে পাওয়া যায়। যে কোনো কিছুই যদি আপনি কেমিক্যাল অ্যানালাইসিস করেন, সেখানে কোনো না কোনো ধরনের ভেজাল পাবেন। কারণ হলো আমাদের দেশটা হলো খুবই ছোট এবং এর পলিউশনের পরিমাণ এত বেশি, সেই জন্য মোটামুটি সব জায়গাটাই পলিউটেড। উনি একটা গ্রামের কথা বললেন, আপনি দেখেন পলিউশন এবং এত কন্টামিনেশন, এটা কিভাবে হয়েছে, আপনার পর্যবেক্ষণ কি বলে? হিউজ সোর্স, এটা নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। পলিউশনের যে কীটনাশক দেয়, আগাগোড়া পুরোটাই সমস্যা। হ্যাঁ, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আছে, প্রথমে একটা কথাই বলি, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আছে, সেই ওয়েস্টটা ইটিপির মাধ্যমে ট্রিটমেন্ট করে ছাড়ার কথা। ছাড়েও অনেক ইন্ডাস্ট্রি, আবার ছাড়ে নাও অনেক ইন্ডাস্ট্রি, সেটা সংখ্যা অনেক বেশি। আপনি যদি শীতকালে আমাদের ঢাকাকে, সারা বাংলাদেশের প্রায় সব নদীগুলোর কথা চিন্তা করেন, পানি তো পানি থাকে না। সেটা আপনি বুড়িগঙ্গার কথা দেখেন, এটা পানি না আলকাতরা না ডিজেল না অয়েল, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। এটা কেন হয়েছে আমরা সবাই দেখতেছি। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা ওইখানে যারা আছে অ্যাক্টিভিটিস করেন, সবারই ওয়েস্টগুলো ওইখানে ফেলতেছেন, সেটা আমাদের পানিতে আসতেছে, এবং পানিটা যখন ইভাপোরেট করে সেটা বাতাসে আসতেছে, আবার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির সাথে এটা আবার মাটিতে আসতেছে। ইটস এ সাইকেল। গার্বেজ আপনি ডাম্পিং করতেছেন, দুনিয়ার কোথাও এরকম ওপেন ডাম্পিং নাই, তো সে ডাম্পিং থেকে আমাদের ইমিশন হচ্ছে, সেটা বাতাসে আসতেছে বা লিস আউট করে আমাদের মাটিতে যাচ্ছে, এবং মাটির মধ্যে আবার আমরা এগ্রিকালচারাল কর্পস প্রডিউস করতেছি, সেখান থেকে আবার আমাদের যে কর্পস আছে সেখানে আসতেছে। আপনি চালের মধ্যে বলেন, আপনি ডাটা শাকের মধ্যে বলেন, পুঁই শাকের মধ্যে, আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে ওইখানেও কোনো না কোনো কন্টামিনেন্ট নর্মালের চেয়ে অনেক বেশি পরিমাণ আছে। তাই আমাদের টোটাল সিস্টেমটাই আসলে পলিউটেড হয়ে গেছেন। এই সিস্টেমটার প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে। এই জন্য আমাদের যেটা দরকার, পলিসি মেকার, ইন্ডাস্ট্রি এবং একাডেমিশিয়া জয়েন্টলি কাজ করা। নিশ্চয়ই। জি, জনাব মাহবুব কবির মিলন, আপনি আপনার এর আগের উত্তরগুলো দেওয়ার সময় দুইটা জায়গায় বা দুইটা উত্তরে মেনশন করেছেন যে ফেসবুকে ভাইরাল না হওয়া পর্যন্ত বা আদালত পর্যন্ত না গড়ানো পর্যন্ত এটা সমাধান পাওয়া যায় না। অথচ যে নিয়ন্ত্রক সংস্থার কথাগুলো ঘুরে ফিরে আসে, তারা দেখা যায় যে শুধুমাত্র ফেসবুকে আসার পরেই একটু প্রতিক্রিয়াশীল হয়ে যাচ্ছে না, মানে এটা তো প্রতিরোধমূলকও হওয়ার উচিত ছিল, বা সেই জায়গা থেকে তো তাদের একটা সারা বছরের একটা কর্মযোগ্য থাকার কথা, সেই জায়গায় বাস্তবতাটা কি? আমি হতাশার কথাই বলি সবসময়, মানে হতাশা নিয়েই কাজ করে যাচ্ছি। দেখেন, একটা উদাহরণ দেই। আমি লিখেছিলাম, আমার পুকুরে, আমার গ্রামের বাড়ির পুকুরে কোনো কিছু করা হয় না, বাইরের পানি ঢোকার রাস্তা বন্ধ, যেটা আমরা যদি সোর্স ধরি পরিবেশ থেকে, টোটালি বন্ধ। বৃষ্টির পানি শুধু পড়ে, কোনো গড়িয়ে কোনো পানি পড়ে না, শুধু কাপড় ধোয়া হয়। গ্রামবাসীরা কিছু এসে কাপড় ধোয় এবং গোসল করে। তা আমি তখন ফুড সেফটিতে শখের বশবর্তী হয়ে
অন্যান্য মাছের সাথে আমার পুকুরের মাছ তুলে দিলাম, সেখানে হেভি মেটাল পাওয়া গেল। আচ্ছা। অনেক চিন্তা করেছি, কোনো ফিড দেওয়া হয় না, একদম নর্মাল পানি বা শ্যাওলা মাটি খেয়ে মাছ বড় হয়, একেবারে প্রাকৃতিকভাবে। একদম 100% প্রাকৃতিক, ওইটা 100%, সেখানেও হেভি মেটাল। অনেক চিন্তা করে যেটা আমার মাথায় এসেছে সেটা হচ্ছে যে ওই যে কাপড় ধোয়ে কাপড়ের রঙে লেড ক্রোমেট আমরা ব্যবহার করি, পৃথিবীর প্রায় সব জায়গায় রঙে লেড ক্রোমেট দেয়া যাবে না, বাংলাদেশে এটা নিষিদ্ধ না। ওই যে কাপড়ের রং বাংলাদেশে গ্রাম বাংলায় তো পুকুরে তো কাপড় ধোয়, আগেও ধুতো, ডেফিনেটলি হেভি মেটাল আছে, পাবেনি, তার মানে আমরা বরাবরই ওটা শরীরে হ্যাঁ লেড প্রবেশ থাকবে, করছে। আচ্ছা। 100% পলিউশন। দেখেন তাহলে আমার স্যার যেটা বললেন পরিবেশটা কিভাবে ধ্বংস হয়ে গেছে, একটা উদাহরণ দিলাম। তাহলে মানে প্রোঅ্যাক্টিভ আমাদের ডিপার্টমেন্টগুলোকে কতটা হওয়া উচিত, 24 ঘন্টা কাজ করা উচিত, 24 ঘন্টা, মানে সরি টু সে। আচ্ছা, কি কাজ করছি? শেরেবাংলা টেস্ট করলো পানির মধ্যে, উদাহরণ একটা করে দিচ্ছি আমি, টেস্ট করলো পানির মধ্যে পিফাস পাওয়া গেল। ভাইরাল যখন হলো, আমিও লিখেছিলাম, কিছুই হয়নি, যখন ভাইরাল হলো পত্রপত্রিকায় সরব হলো, তখন ঢাকা ওয়াসা মিটিং করলো, 2-3 বার মিটিং করলো, শেরেবাংলাকে ডাকলেন, ওনারা ডেকে ওনাদের প্রোগ্রাম দিলেন যে শেরেবাংলা আপনারা একটা প্রপোজাল করেন যে আপনারা কোথা থেকে পানি নিয়েছে। শেরেবাংলা যে বললাম যে সেলস পয়েন্ট, তাহলে আমার বাড়ির কলের পানি টেস্ট করা দরকার। অনেকেই বলে ফিল্টার, হোয়াট অ্যাবাউট ফিল্টার, ফিল্টারে কি কীটনাশক যায় কিনা, কারণ পানিতে কীটনাশক ছিল। ইভেন মিনারেল ওয়াটারের বোতল, যে 8টা কোম্পানির বোতল, তারা পিফাস পেয়েছে। আচ্ছা আচ্ছা, যতটুকু আমি জানি কেউ কোনো কোম্পানি থেকে এইটা নড়াচড়া বা টেস্ট করা বা কোনো কিছু করেনি। তার মানে যে ওয়াটার ট্রিটমেন্টের কথা বলা হয় বা দাবি করে যারাই করে না কেন, কোনোটাই কাজ করছে না, না কোনো কাজ করছে না। আচ্ছা। এখন তারা মিটিং করে শেষ পর্যন্ত আর কোনো খবর নেই। আমি কয়েকদিন আগে একটা পত্রিকার এক রিপোর্টে দেখলাম, আমাদের মাননীয় এমডি মহোদয় ওয়াসার, উনি বললেন যে একটা কথা বললেন যে এটা প্যানিক সৃষ্টি করার জন্য করা হয়েছে। তাহলে এখন ঢাকা ইউনিভার্সিটি যদি করে, আমার সরকারি সংস্থা যদি বলে প্যানিক সৃষ্টি, যদি ওইটা করে সরকারি সংস্থা বলবে প্যানিক সৃষ্টি, যদি ওই ইউনিভার্সিটি বা ওই গবেষণা নিজেরা করে না, বাইরে যদি কেউ করে এবং সেটা যদি লিক হয়, তাহলে বলা হয় একদম ওপেন, আমি নাম বলছি না, কোন কোন ডিজি, কোন কোন চেয়ারম্যান, কোন কোন মিটিংয়ে কোন কোন রিপোর্টের এগেইনস্টে কথা বলেছেন এবং বোগাস বলেছেন, ফলসিফিকেশন বলেছেন, মেথড ঠিকটাই বলেছেন, উনি দেখেই নাই, একদিনও হয় নাই কোন মেথডে করেছে। আমরা স্যার বললেন যে আপনি ফেলে দেবেন, যে ফেলে দেওয়ার মতো কাজ আপনি তখনই করতে পারবেন যখন আপনি আরো 10টা টেস্ট করবেন। এখন এখানে টেস্ট করার একটা ব্যাপার আছে। এখন সাপোজ বিএসটিআই যদি বলে, এখন বিএসটিআই বলছে যে টুথপেস্ট এটা করবে, ধরেন ইয়ার মধ্যে পড়েছে এই যে কি সয়াবিন তেলে বা প্রত্যেকটা খাদ্যে যেমন হেভি মেটাল আছে, সেই রকম কীটনাশক রেসিডিউ আছে, সেই রকম মাইক্রোবিয়াল কন্টামিনেশন আছে, সেই রকম পিফাস আছে, সোয়ানসো। এখন বিএসটিআই বা কর্তৃপক্ষ যদি করে, যে টেস্ট করে বলে যে ওই সংস্থার রিপোর্ট সঠিক না, ওয়াসা কর্তৃপক্ষ যদি নিজে টেস্ট করে, শব্দটা খেয়াল করবেন, নিজে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ভঙ্গ করে যদি নিজে ওয়াসা টেস্ট করে বলে পিফাস নেই, 20 কোটি মানুষ বিশ্বাস করলে আমি মাহবুব কবির বিশ্বাস করব না। আমি তখন ডাইরেক্টলি বলবো ওয়াসা এভিয়ান ওয়াটার, বিদেশি এভিয়ান ওয়াটার আমাদের সব বড় বড় শোরুমগুলোতে পাওয়া যায়, সে এভিয়ান ওয়াটার কালেক্ট করে কস্টলি সেই পানি টেস্ট করে বলছে যে ফ্রি ফ্রম অল সর্টস অফ কন্টামিনেশন। আমি বিশ্বাস করব না। থার্ড পার্টি দিয়ে করাতে হবে, নিউট্রাল কমিটি করতে হবে, কমিটি করে। এখন বিএসটি যদি বলে টেস্ট করে যে অমুক অমুক আইটেমের মধ্যে মাইক্রোপ্লাস্টিক নেই, জি, এইটা আমাদের একটা বড় প্রবলেম। রেগুলেটরি বডি, লাইসেন্সিং অথরিটি এবং টেস্ট একই কর্তৃপক্ষ করে, যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মারাত্মকভাবে বিদ্যমান। মানে তাহলে সেটার রিপোর্টে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, ডেফিনেটলি প্রশ্ন আছে, ডেফিনেটলি আমরা প্রশ্ন করব। সেই ক্ষেত্রে এখন একটু সমাধানের পথে হাঁটার চেষ্টা করি আমরা, যে এই জায়গা থেকে নিশ্চয়ই একটা স্বল্পমেয়াদী সমাধান আসবে বা দীর্ঘমেয়াদী, সেটা যদি বলি তাহলে কি করা উচিত বলে মনে করছেন এখন? থার্ড, ওই যে বললাম যে কমিটি ছাড়া হবে না। আচ্ছা, সেখানে তো কমিটি তদন্তও তো দেখা যায় যে প্রায় সময় হয়, সেটা বিজ্ঞ আদালত যখন বলছেন। এখন কথা হচ্ছে যে কমিটি কিছুটা তো বিশ্বাসযোগ্য, আস্থাভাজন করতে হবে একটা সিস্টেমকে। এখন আপনি
বিসিএসআইআর কে যদি বলেন যে তাদের রিপোর্ট ভুল, তারপরে আমার ফুড সেফটির চেয়ারম্যান মহোদয় দীর্ঘদিন বলতেন যে আমি কোনো ল্যাবকে বিশ্বাস করি না, আমাদের যতদিন রেফারেল ল্যাব না হবে ততদিন কোনো রিপোর্ট আমরা বিশ্বাস করব না। তো আমি ওনাকে বহুবার বলেছি যে তাহলে সরকারি ল্যাব, অ্যাক্রিডেটেড ল্যাব, এগুলোকে তাহলে ফেলে দাও, বা ফেলে আমরা সরকারকে বলি যে এগুলোকে উইপ আউট করে দেখ। আমরা কোনো ল্যাব বিশ্বাস করি না। আপনি যখনই টেস্ট করবেন আর সরকারি একটা এজেন্সি বলবে ওই রিপোর্ট ওই ল্যাবের আমরা বিশ্বাস করি না, অথচ সরকারি অ্যাক্রিডিটেশন দিয়েছে, সরকারি এটা অথরাইজ, তাহলে আপনারা কমিটি করে বিদেশে পাঠান, সিঙ্গাপুর, লন্ডন, মালয়েশিয়া, সেটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ হবে। সরি, সেটাও সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। ডেফিনেটলি সময় এবং ব্যয় সাপেক্ষ। এখন বাংলাদেশে বসে এগুলো বিশ্বাসযোগ্য করার সমাধান কি? জনবল সংকট আছে? তা তো না, বিশ্ববিদ্যালয়ে তো গবেষণা হচ্ছে। আচ্ছা, বলছি দুর্ভাগ্যের কথাই বলছি। আমরা যেহেতু শেষের দিকে একটু উত্তরগুলো তাড়াতাড়ি করে বলেই দিই। এখন বিএসটিআই হচ্ছে কোর এজেন্সি। হ্যাঁ হ্যাঁ, তারা যদি বলে আমরা দেশের কোনো ল্যাব বিশ্বাস করি না, আচ্ছা, তাহলে সব গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তারা এখনো বলে, আমার 3-4 দিন আগে যে মিটিংটা করে আসলাম, বিএফএস এর একজন সদস্য ছিলেন, উনি ওই কৃষিমন্ত্রী মহোদয়ের সামনে বললেন স্যার আমাদের কোনো ল্যাব নেই। আমি কথাটা ধরার চান্স পাইনি, আমি লিস্টটা শুধু বের করে আমার পাশের পার্টিসিপেন্ট একজনকে দেখালাম। ফুড সেফটি অথরিটি গত 1.5-2 বছরে সমস্ত আধুনিক মেশিন ক্রয় করেছে। সমস্ত আধুনিক, পৃথিবীর যত আধুনিক মেশিন আছে সবগুলো ক্রয় করে তাদের মেইন হেড অফিসের নিচের ফ্লোরে সব সেট আপ করে কোনো লোক নিয়োগ না দিয়ে একজন সায়েন্টিস্টকে ওখানে ডেপুট করে বসে আছে। ওই অথরিটির মেম্বার সাহেব সেদিন মিটিংয়ে বললেন স্যার আমাদের ল্যাব নেই। হতবাক করার বিষয়, ফুড সেফটির আগের চেয়ারম্যান মহোদয় সব মানে প্রোগ্রামে বলতেন বাইরের ল্যাব বিশ্বাস করি না, আমার কোনো ল্যাব নেই। হতবাক হওয়ার বিষয় না? তাহলে এই ফুড সেফটি অথরিটিকে দিয়ে কোন সরকার, আমি বলছি না বিগত হয়েছে না বর্তমান সরকার, এই ফুড সেফটি অথরিটিকে দিয়ে ফুড সেফটি এনশিওর করবেন? শোনেন, 16টা সংস্থাকে চালাতে হয়, আইনে আছে ফুড সেফটি, 16টা সংস্থা ইনক্লুডিং মন্ত্রণালয়। তো মন্ত্রণালয় সচিব, সিনিয়র সচিব, দেখেন কত প্রবলেম। ডিজি, যতগুলো দপ্তর অধিদপ্তরের ডিজি চেয়ারম্যান আছে সব হচ্ছে গ্রেড 1, আর ফুড সেফটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় জুনিয়র মোস্ট এডিশনাল সেক্রেটারি, যিনি একটা ফোনও করতে পারবেন না একজন গ্রেড 1-এর কাছে বা একজন সচিবের কাছে, যেখানে তাকে নির্দেশ দিতে হবে। আচ্ছা, সাপোজ ডিজি লাইভ স্টক, আপনার মুরগিতে এই পাওয়া গেছে বা আপনাকে এই করতে হবে। আপনার ফিশারি, ডিজি ফিশারি, তাকে নির্দেশ দিতে হবে যে প্রত্যেক পুকুরের, প্রায় সব পুকুরের পানির উপরে আপনার মুরগি চাষ করা হচ্ছে 20টা দিয়ে, সমস্ত মাছ সারা বাংলাদেশ, আমাকে শেষ করতে দেন, সারা বাংলাদেশের 20টা দিয়ে চাষ করা হচ্ছে, যেখানে হেভি মেটাল আছে এবং মারাত্মক কন্টামিনেশন আছে, মাইক্রোবিয়াল কন্টামিনেশন। সেই মাছ আমরা ঢাকাবাসীরা খাচ্ছি। তাহলে এই যে নির্দেশটা দেবে একজন জুনিয়র মোস্ট এডিশনাল সেক্রেটারি, নির্দেশ দেবে সিনিয়র সচিবকে, মানে সচিব, সিনিয়র সচিব, ওটা কি লাইভ স্টক অথবা ডিজি লাইভ স্টক গ্রেড 1, তাকে নির্দেশ দেওয়ার চিঠি ইনি কি ইস্যু করতে পারবেন? তাহলে এই সিস্টেমগুলো আমাদেরকে টোটালি, ওদিকে বিএসটি একভাবে কাজ করে। আর একটা মিনিট নিচ্ছি, স্যার যে বললেন মাত্রা, দেখেন আমাদের ধ্বংস হওয়ার আর একটা কারণ বলি, ডিআই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, তারা বসে থাকে, তারা বলে যে আমাদের সমস্যা শুধু কীটনাশক রেসিডিউ। ওকে, কীটনাশক, আলু, পটল, শাক সবজি সব কিছুর মধ্যে কীটনাশক রেসিডিউ, এটা তো মাত্রার নিচেই থাকে। ওকে, মাত্রার নিচে থাকে, এটা আমার সমস্যা না। এখন যদি মুরগি ডিমওয়ালা বলে যে এটা তো আমার সামান্য হেভি মেটাল থাকে মুরগিতে, ডিমে, এটার কতটুকু যায় একজন মানুষের বডিতে, ধরলাম কত, 3টা ধরছি না কীটনাশক রেসিডিউ, সেখানে সামান্য মাত্রায় হেভি মেটাল। আমি মুরগি ডিম খাই প্রতিদিন, আমার বাচ্চাকে খাওয়াই, ডাল খাইলাম সোয়ানসো হইলো, চালের মধ্যে ভরা হেভি মেটাল, আলুর মধ্যে ভরা হেভি মেটাল, টেস্টেড, এগুলো কিন্তু রিপোর্টেড, কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, সমানে লিখেই যাচ্ছি। আচ্ছা, এগুলো টোটাল তাহলে 10-12টা আইটেম হলো, এতটুকু এতটুকু করে। মাছের ডিজি বলে, যদি বলেন আরে মুরগির মল দিয়ে, পৃথিবীর কোথাও নাই কিন্তু এটা, মুরগির মল দিয়ে চাষ করে, আরে ওটা পানির সাথে যায়, ও পেটের সাথে যায়, রেচন প্রক্রিয়া বের হয়ে যায়, আরে মাছে সামান্য কিছু হেভি মেটাল থাকতে পারে, সামান্য, সামান্য করে। দিস ইজ সায়েন্স। আপনি রাতে ঘুমাবার আগে স্যার বলুক টোটাল কত মাত্রা হয়ে আমরা ঘুমাচ্ছি,
এইটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট পাত্তা দেয় না এই কারণে যে আমার মাত্রা তো কম, ওইটা সে দেখুক, ওইটা সে দেখুক, ওইটা সে দেখুক। এগুলো টোটাল কোঅর্ডিনেট করবেন ফুড সেফটি অথরিটির একজন জুনিয়র মোস্ট এডিশনাল সেক্রেটারি। আর অর্থাৎ পুরো কাঠামোগত একটা সমস্যা বলে আপনি মনে করছেন। আচ্ছা, আমরা আয়োজনের একেবারে শেষ দিকে যেহেতু চলে আসছি, ডক্টর আব্দুল সালাম, নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনি একজন এক্সপার্ট হিসেবে যখন এই মন্তব্যগুলো করেছেন, একই সাথে নাগরিক হিসেবে আপনার কি মনে হয় যে সমাধানের পথে তো হাঁটতে হবে? ডেফিনেটলি আমাদের সমাধানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি তৈরি না করা যায় তাহলে এই জাতিকে বাঁচানো যাবে না, একটা এরকম বক্তব্য আসছে, উনি দিয়েছেন। ওনার পক্ষে, উনি যেহেতু রাজনীতিবিদ, ওনার কথা থাকবে, উনি ওনার দেশের মানুষকে উনি এনকারেজ করবেন, বিভিন্নভাবে উৎসাহিত করবেন, সেটা থাকবেন। কিন্তু এজ এ নাগরিক হিসাবে আমি যেটা বলবো, একটা প্রথম হলো মেজারমেন্ট কোয়ালিটি, যে ডিটেকশন নিয়ে উনি অনেক কথা বললেন। বাংলাদেশে এখন অনেক ল্যাব আছে যারা খুব কোয়ালিফাইড কোয়ালিটি মেজারমেন্ট করতে পারে এবং তারা করেন। সরকারিও আছেন, বেসরকারিও অনেক কোম্পানি বা এজেন্সি আছেন, তারা এগুলো করতে পারেন। সেই জন্য এটা একদম এক্স্যাক্টলি পলিউশন আছে একজন আরেকজন নাই সেই বলার সুযোগ নাই। এটা আমাদের ফ্যাসিলিটিস বাংলাদেশে আছে এবং খুব বেশি মেশিনপত্র লাগে না। আপনার হেভি মেটালগুলো সবচেয়ে কোয়ালিফাইড মেথড ICP-MS এবং আমাদের অনেকগুলো অর্গানাইজেশন আছে। LCMS অথবা GCMS অর্গানিক সাবস্টেন্স করার জন্য সেগুলো অলরেডি আমাদের বাংলাদেশে আছে, সেগুলোর জন্য এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ডও আমাদের আছে। তো সেই জায়গাটা আমি বলতে চাই যে আমার এটা ভুল তথ্য বা এটা সঠিক না, মেজারমেন্ট বিলিভ করি না, এই কথা বলে আমাদের এড়ানোর কোনো সুযোগ নাই। সেকেন্ড হলো, উনি অলরেডি বলছেন, এটাকে আমি এক শব্দে যদি বলি, আমলাতান্ত্রিক জটিলতা, যার কারণে আমাদের অনেক কিছু ইমপ্লিমেন্ট হওয়ার সুযোগ হয় না। আমার হায়ার অফিসার বা আমার লয়ার অফিসার, ইট ডাজেন্ট ম্যাটার। আমি যদি আমার অবস্থান থেকে, ইভেন আমি একজন অ্যানালিস্ট যে মেজার করি, আমি যদি আমার কাজটা ঠিকমতো করি, তাহলে আমার উপরের বস বা তার উপরের বস, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। সবাই সবার জায়গা থেকে ঠিকমতো কাজ করতে হবে। এই জন্য দেশের নাগরিকদের, আমি এজ এ নাগরিক হিসেবে নাগরিকদেরও সচেতনতা দরকার আছে। একজন নাগরিক আজকে একটা ফল এতটুকু, কালকে সকালে এত বড় দেখতে চায়, এটা যাতে না দেখে, এটা ন্যাচারালি গ্রো করতে হবে। এবং সবারই যে আমি এই জিনিসটা উৎপাদন করি, এটা একটা দেশের জন্য সার্ভিস দিচ্ছি, আমি এটা আমার জন্য না, আমি বিক্রি করে মুনাফা পাওয়ার জন্য না, এই দেশের মানুষের জন্য একটা সার্ভিস। আপনি আজকে কারণ বাজার থেকে একটা তরকারি কিনতেছেন, যে এটা প্রডিউস করছে তাকে আপনি চিনেনও না, সেও আপনাকে চিনে না, তাইলে কিন্তু একজন আমরা ক্ষতি করতেছি। এখানে যদি আমরা কীটনাশক দিয়ে অতিরিক্ত রেগুলেটর বলে এখন এগুলা, সেই সব জিনিস আমরা যদি এগুলো ব্যবহার করি, এই জন্য দেশের মানুষকেও সচেতন হইতে হবে, সরকারকেও বা যে এজেন্সিগুলোর নাম উনি বলেন তাদেরকেও এই ব্যাপারে প্রচারণা করতে হবে যে আপনারা এটা করবেন না, এটা করবেন, একটা দিক নির্দেশনা গাইডলাইন থাকতে হবে। তাইলেই আমাদের সমস্যাগুলা মানে অল্প কিছু হইলেও এটা কমতে শুরু করবে। এবং একবার যখন কমতে শুরু করবে, বিশেষ করে আমের ক্ষেত্রে এখন বোধহয় ওইটা আর হচ্ছে না, কোন সময় আম ফলন হবে, কোন সময় ওষুধ দিতে হবে, এগুলো একটা ফরম্যাটের মধ্যে আসে, ক্যালেন্ডার মেইনটেইন প্রকাশ করা হয়, সেই ক্যালেন্ডার এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের যারা এই এগ্রিকালচারের সাথে জড়িত তাদের সবাইকে অ্যাওয়্যার করতে হবে। এবং যেই এই অ্যাওয়ারনেসের মধ্যে যেই সব রুলসগুলো আছে ফলো করবে না, তাকেও একটু শাস্তির আওতায় আনতে হবে, তাইলেই আমাদের সমস্যাটা সমাধান হবে। এবং আমরা যারা এটার ভোক্তা, আমরা যারা ক্রয় করতেছি, আমাদেরও সিলেক্ট করতে হবে যে কোনটা আমাকে নিতে হবে, কোনটা আমাকে নিতে হবে না। আপনি যদি আমেরিকান একটা মার্কেটে যান, একই গরুর দোকানে গরুর মাংস বিক্রি করে 3 রকমের দাম। একটার পাউন্ড হলো গিয়া 10 পাউন্ড, একটার পাউন্ড হলো একটার দাম হলো $10, একটা পাউন্ড হলো গিয়া $3। কারণ কি? এটাকে এক ধরনের খাবার খাওয়ায়, এটাকে এক ধরনের এনভায়রনমেন্টে বড় করে, আরেকটাকে হয়তো মিল্ক খাওয়ায়, আবার কত সময় অতিবাহিত হয়েছে সেটার উপর নির্ভর করে। এই জন্য মানে কোয়ালিটি এবং তার ফুড হ্যাবিট, কোন ধরনের ফিডিং তাকে করানো হচ্ছে, সেটার উপর নির্ভর করে প্রাইসিং। আমাদের সেটা হইতে পারে। আর এখানে সবচেয়ে বড় যেটা আলোচনা হয় নাই, অর্গানিক ফুড বলতে একটা জিনিস বাংলাদেশে শুরু হচ্ছে, এটা আরেক ধরনের ব্যবসা, কিন্তু সেই ধরনের মানুষকে একটু, সেটা অনেক দেখা যায় যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তারা দাবি করছে এবং সেই প্র্যাকটিসটা শুরু করেছে। হ্যাঁ, সেটাও আমার মনে হয় একটা মানে অল্টারনেটিভ ওয়ে। ওকে, আমার এই অপশনও আছে, এই অপশনও আছে, আমি এই অপশনের দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ডিমের মধ্যে অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে, তাই না? এটা তো ভালো জিনিস না। এবং আমাদের যে ফার্মাসিউটিক্যাল রেসিডিও বা আমরা নিজেরাই যে অত্যাধিক অ্যান্টিবায়োটিক নিচ্ছি, সেটা আলটিমেটলি আমাদের ফুড চেইনে আসতেছে কোনো না কোনোভাবে, সেটা তো আমাদের জন্য সত্যি মারাত্মক। তা আমার লাস্ট কথা যেটা, এদেশের মানুষকে সচেতন হইতে হবে, পলিসি মেকারদের আরও অ্যাক্টিভ হইতে হবে, আর ডেফিনেটলি গবেষকদের আরও বেশি বেশি গবেষণা করে আমাদের সমস্যাটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে, সাথে সাথে তার সমাধানও বলতে হবে। জি, ডক্টর আব্দুল সালাম, অনেক ধন্যবাদ। এবং ডক্টর মাহবুব কবির মিলন, আমি খুব বেশি হলে 30 সেকেন্ডের মতো থাকতে পারবো আমার আয়োজন শেষ করতে। আচ্ছা, শেষ করি। স্যার যেটা বলেন শাস্তি, ওখানে আরেকটা বড় পয়েন্টস আমি দিয়ে দেই, ভুলে গিয়েছিলাম।
শাস্তি দেবেন কিভাবে? শাস্তির কোনো সিস্টেমই, কোনো আইনে নেই। আচ্ছা। কোনো কর্তৃপক্ষের, ফুড সেফটি অথরিটি, ইউএস এফডিএ ফুড সেফটি অথরিটির একজন কর্মকর্তাকে স্বয়ং প্রেসিডেন্ট পর্যন্ত ভয় পায়। তারা এত পাওয়ার এক্সারসাইজ করে অনেস্টলি, টেন্ডস টু বি 100% অনেস্টলি। আমার ফুড সেফটি অথরিটি আইনে 1 টাকা জরিমানা করার কোনো ক্ষমতা নেই। আচ্ছা, যত ডিপার্টমেন্টগুলো আসেন, ধরেন কৃষি, তো শাস্তি দেবে, কীটনাশক সে বাজে কীটনাশক, নকল কীটনাশক বিক্রি করছে। কৃষি অধিদপ্তরের আইনে কৃষি কর্মকর্তার 1 টাকা তাকে শাস্তি দেওয়ার, জরিমানা করার কোনো ক্ষমতা নেই। দোকান বন্ধ করার ক্ষমতা নেই। আপনার ওই যে ফিশারি বলেন, আপনার লাইভ স্টক বলেন, প্রত্যেকটা আইনে কোনো ক্ষমতা রাখা হয়নি। আমাদের ধ্বংসের মূল একটা সবচেয়ে বড় কারণ আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ক্ষমতায়ন করতে হবে বিশ্বাস করে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট অভিযান পরিচালনা করা, অভিযান এবং মোবাইল কোর্ট নির্ভর। তো আপনি পৃথিবীতে কোনো দেশে, কোনো জায়গায়, কোনো ডিপার্টমেন্ট মোবাইল কোর্ট এবং অভিযান নির্ভর সফলতা এসছে কোনো উদাহরণ নেই। তো কাজে আমাদের সবাইকে স্বাধীন করে দিতে হবে, ক্ষমতায়ন করতে হবে, আস্থা বিশ্বাস রাখতে হবে। কেউ যদি ম্যানিপুলেট করে, দুর্নীতিবাজ, তা দুর্নীতিবাজ কর্মকর্তা তো শাস্তির ব্যবস্থা আছে। বুঝতে পারছি। এগুলো যতদিন করা না হবে, স্বয়ং সম্পূর্ণ এই যে ফুড সেফটি অথরিটি সম্পূর্ণ স্বাধীন করতে হবে, তার চেয়ারম্যানকে অনেক ক্ষমতায়ন করতে হবে, অনেক পাওয়ারফুল করতে হবে, এবং পলিটিক্যালি যদি আমি দলদাস, একটা বাজে শব্দ, সরি, আমি দলের প্রতি একেবারে অনুগ্রহ, কৃপা দিচ্ছে, এই রিটার্ন করে যদি আপনি একজন চেয়ারম্যানকে বসান বা কর্মকর্তাদের বসান, কোনো দিনে ওই এজেন্সি সফল হবে না। তো এইরকম লোক মানুষ খুঁজে বের করে, ক্ষমতায়ন করে, মন্ত্রণালয় থেকে আলাদা করে, কোন মন্ত্রণালয়ের আন্ডারে থাকলে আসলে ফুড সেফটি অথরিটি কখনো কাজ করছে। অনেক ধন্যবাদ জনাব মাহবুব কবির মিলন এবং ডক্টর আব্দুল সালাম, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতো আয়োজন শেষ করতে হচ্ছে, আমার হাতে সময় ছিল না, যে কারণে কথা আর বাড়ানো সম্ভব হলো না। ভোক্তা হিসেবে সবার চোখ কান খোলা রাখতে হবে। একই সাথে আমার মনে হয় যে সমাধানের পথগুলো বাতলে দিলেন আমাদের সম্মানিত অতিথি, সেই পথে নিশ্চয়ই আমাদের এগোনো উচিত বলে আমরা মনে করছি। আজকের মতো এখানে শেষ করছি। মিট দ্য পিপল এই আয়োজন দেখছিলেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।